নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব খুবই চর্চিত একটা বিষয়, সিএএ। আমি দীর্ঘদিন ধরে এই সিএএ নিয়ে যত পত্রপত্রিকা পড়েছি, ওয়েবসাইটে দেখেছি এবং বিভিন্ন পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী মানুষ যারা, তাদের সঙ্গে যতটা আলোচনা করেছি, বহু সাধারণ মানুষের বহু জিজ্ঞাস্য প্রশ্ন তারা আমার কাছে জিজ্ঞেস করেছে, জানতে চাইছে, সংশয় আছে বহু মানুষের। সমস্ত বিষয়গুলোকে আমি একটা জায়গায় এনে আপনাদের সামনে উপস্থাপন করার একটা চেষ্টা করছি। অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সিএএ নিয়ে আশা করি এই একটা ভিডিওতে আপনাদেরকে দিশা দেখাতে পারবো। সিএএ মানে কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে সিএবি হচ্ছিল, অর্থাৎ সিএবি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। এটা বিল আকারে সংসদে আসে। এরপর 2019 সালের 11ই ডিসেম্বর এটা অ্যাক্টে পরিণত হয়, অর্থাৎ সংসদের উভয় কক্ষে এটা আইন হিসাবে পাশ হয় এবং আমাদের সেই সময়কার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি এটাকে পাশ করেন। পাশ করার পর এটা আইনে পরিণত হয় এবং আইনে পরিণত হওয়া মানেই হলো অ্যাক্ট। সিএবিটা পরিবর্তিত হয়ে গেল সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করার আগে একটু পিছিয়ে যেতে হবে। ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট। তারপর ভারতবর্ষের বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন ভারতবর্ষের নাগরিকত্ব কিভাবে দেওয়া হবে, ভারতবর্ষের নাগরিকদের নাগরিক আইডেন্টিটি কিভাবে দেওয়া হবে, কারা পাবে, সেই বিষয় নিয়ে কিন্তু তখন 1955 সালে কিন্তু নাগরিকত্ব আইন প্রথম তৈরি হয়। ভারতবর্ষের নাগরিকত্বটা কিসের উপর ভিত্তি করে হয়? যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইউকে যুক্তরাষ্ট্রের যে নাগরিকত্ব আইন, সেই আইনটাকে ভারতবর্ষে আনা হয়। আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান বিভিন্ন দেশের সংবিধানের একটা সংমিশ্রণ, অর্থাৎ নাগরিকত্ব বিষয়টা হলো ইউকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে নাগরিকত্ব, সেই ধরনের নাগরিকত্ব হলো আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব। অর্থাৎ একে বলা হয় সিঙ্গেল নাগরিকত্ব, অর্থাৎ একক নাগরিকত্ব। কোনো ব্যক্তি ভারতবর্ষের নাগরিক হওয়ার পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। অন্য কোনো দেশের যদি নাগরিক সে হয়, তাহলে তার ভারতবর্ষের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। সেইভাবে 1955 সালে প্রথম নাগরিকত্ব আইন পাশ হয়। সেই সময় বলা ছিল সেই নাগরিকত্ব আইনে যে ভারতবর্ষে বসবাসকারী ব্যক্তিরা তারা যে কোনো দেশ থেকেই আসতে পারে, যে কোনো ধর্মেরই হতে পারে। তারা যদি ভারতবর্ষে 11 বছর বসবাস করে থাকে, তাহলে তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। অর্থাৎ ভারতবর্ষে 1955 সালে যে আইন পাশ হয়, ভারতবর্ষের সেই আইন অনুযায়ী ভারতবর্ষে বসবাসকারী যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো জাতের হতে পারে, তারা যদি ভারতবর্ষে 11 বছর ধরে বসবাস করে থাকে, তারা ভারতবর্ষের নাগরিকে পরিণত হবে। এবার চলে আসি 2019 সাল। এই 2019 সালে এসে এই আইনটাকে খানিকটা পরিবর্তন করার প্রয়োজন মনে করলো সরকার প্রয়োজন মনে করে কি করলো, যে 2019 সালের 11ই ডিসেম্বর যে আইনটি পাশ হলো পার্লামেন্টে, সেই আইনে বলা হলো যে 11 বছর নয়, 5 বছর যদি কেউ ভারতবর্ষে বাস করে, তাহলে তারা ভারতবর্ষের নাগরিক হতে পারবে। এবং তাদের এই যে 11 বছর থেকে 5 বছর করে দিল, এই 5 বছর করে দেওয়ার পর দেখা গেল সেটা হলো যে একটা ধর্মকে বাতিল করে দেওয়া হলো। কি? যে মুসলিমরা এই আইনের আওতায় আসবে না। কারা আসবে? হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এরা যারা পার্শ্ববর্তী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষে এসে 5 বছর ধরে বসবাস করছে, তারা ভারতবর্ষের নাগরিক হতে পারবে। এখন ডেডলাইন কোনটা দেওয়া হয়েছে? এখন ডেডলাইন দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2014 সাল পর্যন্ত ডেডলাইনটাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এর আগে 31শে ডিসেম্বর 2014 আগে যারা ভারতবর্ষে এসেছে, তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে পারবে।
এর জন্য কিভাবে কি করতে হবে? অনলাইন আবেদন প্রক্রিয়া, অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। ফর্ম 2A, এই অনলাইন আবেদনের ফর্ম 2A ফিল আপ করতে হচ্ছে। এর দুটো পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1-এ আপনাকে ফিল আপ করতে হবে আপনি কোন দেশে ছিলেন, কোথায় ছিলেন, সেখানকার ঠিকানা দিতে হবে, সেখানকার আপনার বিভিন্ন কাগজপত্র দিতে হবে। অর্থাৎ কি কি কাগজ দিতে হবে বলছে? কাগজ দিতে হবে আপনি ধরুন বাংলাদেশ থেকে এসছেন, তাহলে আপনাকে বাংলাদেশের কোনো ভোটার পরিচয়পত্র, বাংলাদেশ সরকারের কোনো পরিচয়পত্র, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, অথবা বাংলাদেশ থেকে কোনো যে কোনো সরকারি জিনিসপত্র আপনারা কিন্তু সেইটা দিতে হবে, বাংলাদেশের সরকারি কাগজ। এরপরে পার্ট 2, আপনি ভারতবর্ষে বাস করছেন, ভারতবর্ষের তখন কিছু কাগজ দিতে হবে। সেখানে বলছে কি ভারতবর্ষে যেখানে আপনি বাস করছেন সেখানকার আপনার জমির দলিল থাকতে হতে পারে, ভারতবর্ষে কোনো রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে থাকতে হবে। অর্থাৎ আপনার দু দেশেরই কিন্তু কাগজ থাকতে হবে, তাহলে আপনি এই আওতায় কিন্তু আসতে পারবেন। এখন তার সঙ্গে দিতে হবে কি? তার সঙ্গে দিতে হবে হলো কোর্ট থেকে একটা এভিডেভিট করে যে আপনি ভারতবর্ষে এসে বসবাস করছেন, বাংলাদেশ থেকে বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছেন, এসে ভারতবর্ষে বসবাস করছেন। সেই পূর্ববর্তী যেখানে থাকতেন, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের যে ঠিকানায় আপনি থাকতেন সেই ঠিকানা আপনাকে দিতে হবে। ভারতবর্ষের যেখানে থাকছেন সেই ঠিকানা দিয়ে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আপনি বাংলাদেশ থেকে এসে বা অন্য কোনো দেশ থেকে এসে ভারতবর্ষে বসবাস করছেন, একটা এভিডেভিট আপনাকে এর সঙ্গে দিতে হবে। এখন প্রশ্ন হলো, বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসছে। বহু মানুষ আমাদের সঙ্গে কথা বলছে, বহু মানুষ আমার সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, তারা জানতে চাইছে যে এটা কি করতে হবে, ওটা কি করতে হবে। তার পরিপ্রেক্ষিতে আমার সামনে আসা বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো সামনে আসাটা স্বাভাবিক। কারণ কি, একজন মানুষ তার মনের মধ্যে অজস্র প্রশ্ন জাগছে এই CAA আসার পর থেকে। হঠাৎ করে কেন, প্রথম যে প্রশ্নটা আসে যে হঠাৎ করে 2024 সালের 10ই মার্চ কেন CAA-টা সারা দেশব্যাপী লাগু করতে হলো সরকারকে? যে আইনটা পাশ হয়েছে 2019 সালে 11ই ডিসেম্বর, তাহলে সেটা প্রায় 4 বছর পরে কেন লাগু করতে হলো সরকারকে? তাহলে এর পিছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে, না এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি সত্যি সত্যি সৎ উদ্দেশ্য নিয়ে এই 2024 সালে মার্চ মাসে এসে আইনটাকে লাগু করা হলো? প্রশ্নটা প্রথমেই উঠছে। 2 নম্বর যে প্রশ্নটা উঠছে যে যাদের এই ভারতবর্ষে বসবাস করছে যে মানুষজন, যারা অন্যান্য দেশ থেকেও এসেছে 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আগে, 40 বছর আগে যারা এসেছে, যারা এখানে স্কুলে পড়াশুনো করেছে, যাদের স্কুল সার্টিফিকেট আছে, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সমস্ত রকম কাগজপত্র আছে, জমির দলিল আছে, পাসপোর্ট আছে, সমস্ত কিছু আছে, তাদের আবার নতুন করে কেন নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? একজন ব্যক্তি তিনি ভোট দেন, একজন ব্যক্তি দেশের সরকার নির্বাচন করে, তারপরেও সে নাকি নাগরিক না, আবার নতুন করে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। বিষয়টা কেমন যেন একটা জটিল তৈরি হয়ে যাচ্ছে যে একজন ব্যক্তি যে নাগরিক নয় তাকে যদি বলা হয় আপনি নাগরিকত্বের জন্য আবেদন করুন, সেটা একটা সম্পূর্ণ আলাদা প্রশ্ন। কিন্তু যে ব্যক্তি নাগরিক, দীর্ঘ 25 বছর, 30 বছর, 20 বছর ধরে ভোট দিয়ে আসছে, দেশের সরকার গঠনে তার ভূমিকা থাকছে, দেশে পড়াশুনো করছে, তার বাড়ির সন্তানরা চাকরি করছে, সে নিজে হয়তো চাকরি করছে, কোনো একটা জায়গায় তার সরকারের সঙ্গে যুক্ত সে, তাহলেও আবার তাকে নতুন করে আবেদন করতে হবে নাগরিকত্বের জন্য? প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে। আবার প্রশ্ন উঠছে যে CAA যখন হচ্ছে তখন তো তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে সে এই দেশ বহিরাগত ব্যক্তি হিসাবে সে এই দেশে বসবাস করছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে তাকে এই দেশে এসে বাস করছে, তাকে কিন্তু কোর্টের থেকে এভিডেভিট করে তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে। তাহলে কি পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? অর্থাৎ এই ডিক্লারেশন থেকে কি প্রশ্নটা উঠছে না যে CAA এটা হয়ে যাওয়ার পরেই কি NRCর ব্যাপার এসে যাচ্ছে? অর্থাৎ যারা ডিক্লারেশন দিল তাদের কি পরবর্তী ক্ষেত্রে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে কি পাঠানোর ব্যবস্থা করা হবে? প্রশ্নটা উঠছে। কারণ
আপনারা ইতিমধ্যেই জানেন যে আসামে একটা বিপুল সংখ্যক মানুষকে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনও রয়েছে সেখানে ব্যক্তি অনেক যারা দীর্ঘদিন আসামে সরকারি চাকরি করেছে, ভারতবর্ষের সেনাবাহিনীতে চাকরি করেছেন, ভারতবর্ষের মন্ত্রিত্ব সামলেছেন, এমন ব্যক্তিদেরও নাম সেখানে আসামে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। তাহলে এটা প্রশ্ন উঠছে, আসামের পর কি তাহলে পশ্চিমবাংলাতেও সেই একই পদ্ধতি অবলম্বন করার ব্যবস্থা চলছে? তা না হলে আসামে যে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেল, তার মধ্যে প্রায় 11 লক্ষ হিন্দু মানুষের নাম বাদ গেল, যাদেরকে ডিটেনশন ক্যাম্পে গিয়ে কিন্তু থাকতে হয়েছে বা থাকতে হচ্ছে। আর আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের উত্তর 24 পরগনার বনগাঁতে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য কেন্দ্র সরকার পরিকল্পনা তৈরি করছে, জায়গা কেনা হয়েছে। তাহলে ভাবনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বনগাঁতে যখন ডিটেনশন ক্যাম্প তৈরি করার ভাবনা চলছে, আবার একদিকে সিএএ চালু করে দেওয়া হচ্ছে, মানুষদেরকে বোঝানো হচ্ছে যে সিএএ মানে কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। প্রশ্ন তো উঠছে, নাগরিকত্ব তো আছে, আবার নতুন করে কেন দেওয়া হবে? আবার পাশাপাশি কেন বনগাঁতে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য জায়গা কেন্দ্র সরকার দখল কিনছে এবং সেখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করার ব্যবস্থা তৈরি করছে? প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠছে যে যারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তাদের যদি যে দেশ থেকে তারা এসেছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেখানকার কোনো কাগজপত্র যদি না থাকে, তাহলে সেই কাগজ কারা জোগাড় করে দেবে? তাহলে সে কিভাবে আবেদন করবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রশ্ন থাকছে যে কোনো আইন, সে আইন তো মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য। এই আইনটা কি সত্যি সত্যি মানুষকে সুস্থভাবে বাঁচতে দেবে? মানুষকে কি তার নাগরিকত্ব রক্ষা করার আইন কি এটা সত্যি সত্যি হলো? প্রশ্ন তো উঠছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি নাগরিকত্ব যারা আছে তাকেও নাকি আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। প্রশ্নটা থেকেই যাচ্ছে। প্রশ্নটা থাকছে যে এই নাগরিকত্ব আইন সিএএ হলে সত্যি কি কোনো মানুষ উপকৃত হবে? আমি অনুরোধ করব রাজনৈতিক ভাবনা চিন্তা থেকে সম্পূর্ণ সরে গিয়ে, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, সেই ভাবনা থেকে সরে গিয়ে সত্যি সত্যি যদি একজন মানুষ হিসাবে আপনি চিন্তা করেন, তাহলে আপনার মাথায় এই চিন্তাটা প্রথম কেন আসছে না যে আমি তো ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষে ভোটদান করি, ভোটদান করে সরকার গঠন করেছি, তাহলে আমি কি করে আবার নাগরিকত্বের জন্য আবেদন করব? আমি তো নিজে নাগরিক আছি, এটা তো হতে পারে না, কিভাবে হবে? প্রশ্ন তো উঠে যাচ্ছে। আবার প্রশ্নটা এসে যাচ্ছে যে নাগরিক অবৈধ, অর্থাৎ নাগরিকত্বের জন্য যদি আবেদন করতে হবে, তাহলে যারা আবেদন করবে তারা এতদিন পর্যন্ত অবৈধ নাগরিক ছিলেন। তাহলে যে নাগরিক অবৈধ, তাহলে সেই নাগরিক যে ভোটদান করার মধ্য দিয়ে যে সমস্ত সরকার গঠন করলো, সে কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, পঞ্চায়েত ব্যবস্থা হতে পারে, পৌরসভার ব্যবস্থা হতে পারে, স্থানীয় সরকার হতে পারে, যে সরকার গঠন করা হলো, যে মন্ত্রিত্ব গঠন করা হলো, সেই মন্ত্রী, সেই মন্ত্রিসভা, সেই সরকার কি করে বৈধ হয়? নাগরিকত্ব যদি বৈধ না থাকে, তাহলে নাগরিকের দ্বারা তৈরি করা সরকার কি করে বৈধ হয়? প্রশ্ন তো উঠবেই। এগুলো কেন পরিষ্কার করা হচ্ছে না সাধারণ মানুষের কাছে? আমরা বলতে চাইছি যে সিএএ এবং এনআরসি যদি সম্পূর্ণ পৃথক জিনিস হয়, তাহলে আসামের ক্ষেত্রে এই রকম হয়েছিল কেন? যেখানে লক্ষ লক্ষ, 10 লক্ষ, 11 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, কেন এরকম পরিস্থিতি? আমরা আশঙ্কিত যে পশ্চিমবঙ্গেও একই রকম ব্যবস্থা হবে না তো? যারা আবেদন করবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে জেলা স্তরে। বলছে যারা আবেদন করবে তাদের ডকুমেন্টস প্রথমে ভেরিফিকেশন হবে জেলা স্তরে, তারপর যাবে রাজ্য স্তরে, এবং সেই ভেরিফিকেশন কমিটি তারা যদি ভেরিফিকেশন করে সঠিক জিনিস পায়, তাহলেই তাকে নাগরিকত্বের জন্য দেওয়া হবে। আমি যখনই কেউ একজন নাগরিকত্বের জন্য আবেদন করছে, তাহলে
তাহলে তো তার যে নাগরিকত্ব আছে সেই নাগরিকত্ব সেই দিনই নাগরিকত্ব বাতিল হয়ে যাচ্ছে। তার ফলে এই বাতিল হয়ে যাওয়া নাগরিকত্ব থেকে শুরু করে আবার নতুন করে নাগরিকত্ব পাওয়া পর্যন্ত যদি 1 বছর সময় লাগতে পারে, 2 বছর সময় লাগতে পারে, 5 বছর সময় লাগতে পারে, কারণ আইন হয়েছে 19 সালে, সেটা লাগু হতে সময় লাগলো 24 সাল, 4 বছর। আর সেখানে দাঁড়িয়ে থেকে যদি আবেদন করার পরে এইটাকে নতুন করে নাগরিকত্ব পেতে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সময় লেগে যায়, তাহলে এই সময়কালে সেই মানুষজনের কি অবস্থা হবে? যারা চাকরি করে তাদের চাকরি কি থাকবে? যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে তারা কি স্কুলে পড়তে পারবে? যারা রেশন পান তারা কি রেশন পাবেন? সরকারি সুযোগ সুবিধা যারা পান, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা বা অন্যান্য পরিষেবা সরকারি, সে কেন্দ্র সরকারের হোক, রাজ্য সরকারের হোক, তারা কি পেতে পারবেন? প্রশ্ন তো উঠছেই। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কে দিতে পারবে? কারা দেবে? নিশ্চিতভাবে সরকার, কেন্দ্র সরকার, তাদের দায়বদ্ধতা আছে এই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে। আমার আরেকটা যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে সত্যি সত্যি যে এই সিএএ এটা কি কোনো সত্যি মানুষের কল্যাণ করার জন্য কিছু, নাকি রাজনৈতিক কোনো ইস্যু? সত্যি সত্যি যদি মানুষকে পরিষেবা, মানুষকে নাগরিকত্ব দেওয়ার ভাবনা চিন্তা নিয়েই এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হতো, এই আইনটাকে তৈরি করা হতো, তাহলে নির্দিষ্ট একেবারে লোকসভা নির্বাচনের আগেই কেন এটাকে করতে হলো দেশ জুড়ে? আবার সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কেন অতিরিক্ত সতর্কতা জারি করতে হলো এই সিএএ এর বিরুদ্ধে, যাতে কোনো রকম আন্দোলন সংগঠিত হতে না পারে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তাই আমার অনুরোধ যে ভারতবর্ষের নাগরিক হিসাবে এই ভারতবর্ষ প্রতিটা ভারতবাসীর ভারতবর্ষ। এই ভারতবর্ষে বসবাস করি প্রতিটি মানুষ, সে গরিব হতে পারে, ধনী হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, প্রতিটি মানুষ তারা ভারতবাসী হিসাবে নিজেদেরকে গর্ব অনুভব করে। আর সেই গর্ব অনুভবকারী ভারতবাসী, তাদেরকে নতুন করে প্রমাণ দিতে হবে যে তারা ভারতে বসবাস করার যোগ্য কিনা, তারা ভারতবাসী কি না, তাদেরকে আবার নতুন করে প্রমাণ করতে হবে। মানে ব্যাপারটা সত্যি সত্যি কেমন ভাবনার জায়গায় এসে যাচ্ছে না? রাজনীতিটাকে দূরে সরে রেখে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এই বিষয়গুলোকে একটু দূরে সরিয়ে রেখে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন তো যে সত্যি সত্যি মানুষের যে অবস্থা, দারিদ্রতা, এই করোনার পরবর্তী সময়কালে মানুষের দারিদ্রতা, মানুষের প্রতিনিয়ত খরচ, মানুষের প্রতিনিয়ত উপার্জন কমে যাওয়া, আর প্রতিনিয়ত খরচ, মানুষের সংসার দিন পরিচালনা করার জন্য প্রতিদিনের খরচ যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, এই ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই বিষয়টা না তো? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে মানুষের প্রতিদিনের যন্ত্রণা, মানুষের প্রতিদিনের যে চাহিদা, মানুষের প্রতিদিনের সরকারের কাছে যে ভাবনা চিন্তা, সরকারের থেকে যে মানুষের চাহিদা, সেই চাহিদার জায়গা সত্যি সত্যি পূরণ হচ্ছে তো, নাকি পূরণ করতে না পেরে সরকার সেই চিন্তা মানুষের মাথা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই সিএএ এই চিন্তাটাকে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে চাইছে? আপনি এখন দেখুন চতুর্দিকে সিএএ নিয়ে আলোচনা, মানুষের ভাবনা চিন্তা, রাজ্যে মানুষ কি হবে, কখন কি ঘোষণা হতে পারে, উৎকণ্ঠার মধ্যে কাটছে মানুষের। এইরকম একটা পরিস্থিতি চলছে। সুতরাং আপনাদের কাছে যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে জাগছে, আমারও মনের মধ্যে একই রকম কিন্তু প্রশ্ন জাগছে। প্রশ্নগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম। ফলে সিএএ এটা ভারতবর্ষের আইনে পরিণত হয়েছে। এখন এটাকে কিভাবে সরকার মানুষের জন্য মঙ্গলকর করতে পারে, এখন আমাদের দেখা উদ্দেশ্য সেটাই। সময় বলে দেবে যে সিএএ মানুষের জন্য কতটা মঙ্গলকর হলো, সত্যি সত্যি সিএএ করে মানুষের কতটা উপকার করলো সরকার, তা আমরা আগামী দিনে সময়ের কাছ থেকে জানতে চাইব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা।